হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? বিগিন সিউতের এপিসোড 9-এর সেকেন্ড পার্টে তোমাদের স্বাগত জানাই। জাংকুক প্রচণ্ড রেগেছিল তার দাদার উপর। সেটা দেখে মিনকুক অনেক ভয় পাচ্ছিল। মিনকুক যে সোফাটায় বসে, জাংকুক ওইদিকে শুয়ে পড়ে। মিনকুক তার ফোনটা বের করে। শুয়ে শুয়ে জাংকুক মিনকুকের দিকেই তাকিয়েছিল। মিনকুক তার ভাই জাংকুকের ভয়ে ফোনটা দেখার নাটক করে। অন্যদিকে আমরা প্রিন্সিপালের অফিস দেখতে পাই, যেখানে জিন ছিল। প্রিন্সিপাল জিনকে বলে যে মনে হয় তুমি তোমার পড়াশোনায় ফোকাস করতে পারছো না, কারণ ওরা দুজনেই, অর্থাৎ জাংকুক এবং সুগা, ওরা দুজনেই তোমার ক্লোজ ছিল। তুমি এখানে একজনের সাইড তো একদমই নিতে পারবে না। আর আমি জানি ও যেটা করেছে অনেক খারাপ করেছে। ও অনেকটা বেশি ভায়োলেন্ট হয়ে গিয়েছিল আর ও রুলসগুলোও ভেঙে দিয়েছিল। সেজন্য সুগাকে স্কুল থেকে সাসপেন্ড করা হচ্ছে। তারপর জিন প্রিন্সিপালকে বলেন যে সত্যি সুগা এরকম করেছে। তখন প্রিন্সিপাল বলেন যে হ্যাঁ, এই জিনিসটা সে নিজেই অ্যাডমিট করেছে। যে সমস্ত কিছু জাংকুকের দাদা আরোপ লাগিয়েছিল সুগার ওপর, সে সমস্ত কিছুই সুগা স্বীকার করে নিয়েছে। প্রিন্সিপাল বলেন যে যা হবার হয়ে গেছে, এবার শুধু স্কুল ট্রান্সফারই বাকি আছে। আমি এটার ব্যাপারেই ভাবছিলাম যে ওকে স্কুল ট্রান্সফার করে দেব। কি মনে হয় তোমার, ওর কি স্কুল ট্রান্সফার হয়ে যাওয়া উচিত? আমি কি ঠিক ভাবছি? জিন বলে যে আমি। তারপর প্রিন্সিপাল বলেন যে হ্যাঁ, আমি এটাতে শুধু তোমার ওপিনিয়ন চাইছি এই ব্যাপারটা নিয়ে। তারপর জিন কিছু বলে না। তারপর প্রিন্সিপাল আরও বলেন যে সুগা আজকাল অনেক ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই সুগা তার বাড়ি যাচ্ছিল, তখন তার বাবার ফোন আসে। সুগার বাবা সুগাকে বলে যে স্কুল ট্রান্সফার হচ্ছে, যেটাতে সুগা মানা করছিল। তারপর সুগার বাবা বলে যে আমি আর কিছু শুনবো না, অনেক হয়েছে, আমরা এখান থেকে অন্য একটা জায়গায় শিফট হতে চলেছি। সুগার বাবা এটা বলে ফোনটা কেটে দেয়। সুগা একটু চিন্তিত থাকে। তারপর সুগা তার মায়ের ওই অ্যাবডোমেন রুমটিতে, অর্থাৎ যে রুমটা জ্বলে গিয়েছিল, ব্লাস্ট হয়ে গিয়েছিল, সেই রুমটিতে আসে এবং সেই রুমটিতে এসে সমস্ত কিছু আবার ভাবছিল। সেখানে সুগা জাংকুকের পড়ে থাকা রক্তটাও দেখছিল। এটা দেখে সুগার নিজের প্রতি অনেক ধিক্কার হচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ভি রাস্তায় হাঁটছিল, আর অন্যদিকে যে হোপ ভিকে দেখে ওর পেছন করতে থাকে। যে হোপ ছুটে সে ভিয়ের পিঠে চেপে যায়। যে হোপ ভিকে বলে যে তোমার সাহস কি করে হলো, তুমি বোকা ছিলে, বদমাস কোথাকার, তুমি আমার মেসেজটাকে ইগনোর করেছো। এটা বলতে বলতে যে হোপ ভিয়ের কাঁধটা ধরে এগিয়ে যেতে চাইছিল, কিন্তু ভি সেখানে স্টিল দাঁড়িয়ে থাকে। যে হোপ একটু অন্যরকম ভেবে ভিয়ের কান থেকে হাতটা সরিয়ে দেয়। যে হোপ বলে যে কি হয়েছে, আমি জানি সুগা এবং জাংকুকের মধ্যে যে ব্যাপারটা হয়েছে, এই ব্যাপারে এত চিন্তা করার কোনো দরকার নেই, সব ঠিক হয়ে যাবে। ভি জেহপের উপর রেগে গিয়ে বলে তুমি চুপ থাকো, তুমি কি জানো সবকিছু? তারপর জেহপ বলে কি, তুমি আমাকে কি বলে, তুমি আমাকে সিট বললে? জেহপ ভিকে বলে তোমার হয়েছেটা কি, তুমি শুধু শুধু এত রেগে যাচ্ছ কেন? যেটাতে ভি রেগে গিয়ে আবার জেহপকে বলে যে তোমাকে তো আমি বলেইছিলাম যে তুমি আমাকে একা ছেড়ে দাও। এটা বলতে বলতে জেহপ ভিয়ের পেছন করতে থাকে। জেহপ ভিকে বলে যে যদি আমি 3 পর্যন্ত গুনি আর তুমি না থামো, তাহলে কিন্তু তুমি অনেক সমস্যায় পড়বে। তারপর যে হোপ 1 এবং 2 বলে, আর 2তেই ভি থেমে যায়। তারপর ভি ভয়ে ভয়ে বলে 2.5 কোয়ার্টার। এটা বলতে বলতে ভিকে সে দেখছিল। ভি জেহপের দিকে রাগে রাগে দেখছিল, যেটাতে জেহপ ঘাবড়ে যায়। ভি 2 পা আরও জেহপের দিকে যায়, যেটা দেখে জেহপ আরও ঘাবড়ে যায়। জেহপ ভিকে দেখে হাসছিল, কিন্তু ভয়ে ভয়ে। তখনই ও ওর সামনে ক্যান্ডি দেখায়। ভি অনেক টেনশনে ছিল। ভি জেহপকে বলে জেহপ। তারপর ভি বলে জিমিন। জেহপ বলে জিমিনের কি হয়েছে? সিন কাট হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই জেহপ টিউশন পড়ছিল একটা ক্লাসরুমে, আর সেখানে জেহপ ফোনে স্কিজোফ্রেনিয়া একটা রোগ, সেটার ব্যাপারে পড়ছিল, যেখানে একটা মানুষ একটা আলাদা দুনিয়াকে ইমাজিন করে আর সেই দুনিয়াটাকে নিয়েই বেঁচে থাকে। টিচার পাশ দিয়ে বেরোতেই জেহপ ফোনটা নুকিয়ে দেয়। তারপর জেহপ তার একজন পরিচিত লোকের কাছে যায়। জেহপ বলে এক্সকিউজ মি স্যার। তখন ওই স্যারটি বলেন যে জেহপ, তুমি কি কিছু বলছিলে আমাকে? জেহপ বলে হ্যাঁ। জেহপ বলে এটা আমার ব্যাপারে নয়, তবে আমার একটা বন্ধুর ব্যাপারে। ওই স্যারটি বলে যে হ্যাঁ বলো। জেহপ বলে যে আমি ওটার ব্যাপারে একটু চিন্তিত আছি। সেটাতে স্যার বলে যে হ্যাঁ হ্যাঁ বলো। জেহপ বলে যে আমার একটা বন্ধু, ও একটু অসুস্থ, ও নিজের রিফ্লেকশনের সঙ্গেই কথা বলে। অন্যদিকে জিমিনের মা এবং ডক্টরকে দেখতে পায়।
আমি তো ভেবেছিলাম সত্যিই ও নতুন ফ্রেন্ড বানিয়ে নিয়েছে আর ধীরে ধীরে ঠিক হচ্ছে। যখন থেকে আমি ওকে নতুন স্কুলে শিফট করেছি তখন থেকে ওর কন্ডিশন ভালো হতে শুরু করেছিল, কিন্তু হঠাৎই কি হয়ে গেল জানি না। আমার ছেলেটা এরকম কি করে হয়ে গেল? ও কিভাবে নিজের সাথে কথা বলতে স্টার্ট করে দিল? আমি তো বুঝতেই পারিনি যে ওর শরীর এত কি করে খারাপ হয়ে গেল। আমি জানি না যে আমার ছেলে কখন অন্য ছেলেদের মতন হবে। আর এটা বলে বলে সে প্রচণ্ড কাঁদছিল। ডক্টর জিমিনের মাকে বলেন যে আমি জানি এটা অনেক ডিফিকাল্ট, শুধুমাত্র জিমিনের জন্য নয়, আপনাদের জন্য। ওর সাথে সাথে আপনারাও সাফার করছেন আর এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। সেই জন্য আমি আপনাকে অ্যাডভাইস দিচ্ছি যে ওকে হসপিটালাইজ করে দেওয়া উচিত, কারণ ওর সিমটমসগুলো অনেক খারাপের দিকে যাচ্ছে, তাই ওকে হসপিটালে ভর্তি করে দেওয়া উচিত আপনাদের। জিমিনের মা বলে ওর এখন মিডিল টার্ম চলছে, আর এই মিডিল টার্ম চলতে চলতে মাঝখান থেকে বার করে দেওয়াটা ঠিক হবে না মনে হচ্ছে। আর জিমিন আমাকে এটাও বলেছে যে ওই কাজটা ভেঙে যাওয়ার পর ও আর ওর সাথে কথা বলে না। ডক্টর বলেন যে ও শুধুমাত্র শক হয়ে গেছে, সেজন্য ও এটা বলছে। ও অনেক সফট পেয়েছে, কিন্তু যখন সব আবার নর্মাল হয়ে যাবে তখন আবার জিমিন ওই ইমেজটা দেখতে পাবে। অন্যদিকে দেখতে পাই যে হোক ওই স্যারের সাথে কথা বলছিল। যে হোক বলে যে স্যার আপনি কি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে পারবেন? যেটাতে ওই সাথী বলেন যে হ্যাঁ নিশ্চয়ই আমি কথা বলবো, এটাতে আমার কোনো প্রবলেম নেই। অন্যদিকে জিমিনের মা বলে যে একদমই না, ভ্যাকেশন না হওয়া পর্যন্ত আমি জিমিনকে ছাড়াতে পারবো না আর হসপিটালে ভর্তি করতে পারবো না, কারণ আমি চাই না আবার ওর সম্পর্কে কোনো রুমার্স ছড়াক। অন্যদিকে দেখি যে স্যারটি বলেন যে হ্যাঁ আমার তোমাকে সাহায্য করতে অনেক ভালো লাগবে। তারপর আমরা দেখতে পাই আরএম এর বাড়িতে আরএম কফি খাচ্ছিল আর আরএম এর মা বাসন ধুচ্ছিল। আরএম বলে মনে হয় মা এই জায়গাটা রিডেভেলপমেন্ট হবে, যেটাতে আরএম এর মা অবাক হয়ে বলে যে তুমি তো বলেছিলে যে এখানে রিডেভেলপমেন্ট হবে না। তারপর আরএম বলে যে আমি বললাম যে এটা হতে পারে, কারণ এখনো কোনো সিওরিটি আসেনি। যেটাতে আরএম বলে যে আমাদের কাছে একটা ছোট ডিপোজিট আছে, যেটাতে আমরা কিছু জায়গা কিনতে পারি। আরএম এর মা বলে আমাদের কাছে কোনো ডিপোজিট, কোনো সেভিংস নেই। যেটা শুনে আরএম শকড হয়ে যায়। আরএম সিট থেকে উঠে দাঁড়ায়। আরএম তার মায়ের কাছে যায় এবং তার মায়ের হাতটা ধরে বলে আমাদের কাছে কেন সেভিংস নেই, ওটা তোমরা কোথায় খরচ করলে? আরএম এর মা বলে হ্যাঁ আমি ওটা ইউজ করে দিয়েছি তোমার বাবার হসপিটালের কিছু খরচা ছিল সেখানে, আর তোমার ভাইয়ের সেটেলমেন্টে, এবং তোমার ভাই যেখানে গিয়েছিল সেখানের লিভিং খরচা, এই সমস্ত জায়গায় খরচা হয়ে গেছে। এখানে ওখানে এদিকে সেদিকে খরচা হয়ে গেছে। আরএম বলে কোথায়? আমি তো প্রতি মাসে তোমাকে টাকা পাঠাই, লিভিং এক্সপেন্স সমস্ত কিছুর পয়সা তো আমি তোমাকে পাঠাচ্ছিলাম, আর আমি আমার ভাইয়ের জন্য তো লিভিং এক্সপেন্স দিয়েছি। তারপর তুমি যে খরচাগুলোর কথা বলছো সেগুলোর টাকা পয়সা তো আমি তোমাকে মাসে মাসে দিয়েছি, তাহলে বাকি টাকাটা কোথায় গেল, সেভিংসের টাকাটা? যেটাতে ওর মা বলে আমি তো তোমাকে বললাম যে পয়সাগুলো কোথায় গেছে, তুমি ওভার রিয়েক্ট কেন করছো? আর এম তার নিজের চুলগুলো ধরে বলে কেন কেন তুমি এগুলো খরচা করলে? তুমি জানো না যে আমাদের সেভিংসের কতটা দরকার? যখন বাবার শরীর এতটা খারাপ হয়ে যায় আর বাবার কোম্পানিটাও অনেক খারাপ অবস্থায় চলে গিয়েছিল, আমরা তখন এই ছোট জায়গাটা কিনেছিলাম, সেটা তো তুমি জানো। যে টাকাটাতে বাবার সার্জারি করার প্রয়োজন ছিল সেই টাকাটাতে আমরা এই জায়গাটা কিনেছিলাম, কারণ এই জায়গাটা আমাদের দরকার ছিল কেনাটা। তাহলে তুমি এটা কি করে করতে পারলে? তুমি কি জানো এটা কি করে দিয়েছো তুমি? তারপর আরএমের মা বলে তুমি তো জানো আমি জানি তুমি কি ভাবছো আমার ব্যাপারে, যে আমি কোথায় খরচা করেছি, কিন্তু সত্যি খরচা হয়ে গেছে। আরএম প্রচণ্ড চেঁচিয়ে বলে ওর মাকে আমি তোমাকে পয়সাগুলো কি জন্য দিতাম? আমি তোমাকে সমস্ত কিছুর পয়সা তোমাকে দিয়েছিলাম। তুমি কি জানো এই সমস্ত টাকাগুলো আমি কিভাবে কষ্ট করে কামিয়েছিলাম? তুমি কি বলতে চাইছো আমি কি ওই টাকাগুলো আমার উপরে ইউজ করেছি? না, আমি আমার উপরে ওই টাকাগুলো ইউজ করিনি। যেটাতে আরএম প্রচণ্ড কাঁদছিল। আরএম বলে যে সত্যি তোমার কি আমার উপর একটুকুনো দয়া হয় না? তোমার কি একটুও মনে হয় না যে আমি এগুলো কেন করছি, কি জন্য করছি? আরএম বলে ঠিক আছে মা, আমরা আন্টির ঘর চলে যাব। যখনই ওর মাকে এটা বলে, ওর মা বলে যে না, আমরা তোমার আন্টির ঘর যাব না, কারণ ওরা আমাদের তো হেল্প করবেই না, বরং ওরা ইনসাল্ট করবে। ওটা ছাড়া ওরা কিছু করতে জানে না। যেটাতে আরএম তার মাকে বলে যে তাহলে তুমি কি করতে চাইছো? তোমার কাছে কি কোনো প্ল্যান আছে? তোমার কাছে কি কোনো আইডিয়া আছে কি করবে? তুমি কি চাও যে আমরা রোডের ধারে শুয়ে থাকি সারা জীবন? আরএমের মা আরএমের হাতটা ধরে বলে যে তুমি যাকে টিউশন পড়াও তারা তো অনেক বড় লোক, তাহলে ওদের কাছে কিছু অ্যাডভান্সে টাকা নিতে পারবে না তুমি? ওর পেরেন্টস তো অনেক রিচ, আর নিশ্চয়ই ও তোমাকে টাকাটা দিয়ে দেবে। তারপর আরএম তার মাকে দেখে বলে যে আবার আমি কেন? তুমি আবার কেন আমার সাথে এরকম করছো? তুমি কি আমাকে আবার ফাঁসাতে চাইছো? তোমার শরীরে কি তোমার ছেলের প্রতি একটু কোনো দয়া মায়া নেই? তোমার কি তোমার ছেলের প্রতি একটু কোনো ভালোবাসা নেই?
যে তুমি আমাকে একটু বুঝবে? পুরো দুনিয়া আমার সমস্যাটা বুঝতে পারছে, তাহলে তুমি কেন বুঝতে পারছো না আমার সমস্যাটা? তোমার কি সত্যিই আমার জন্য একটু কোনো খারাপ লাগে না? তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি কেমন জীবনযাপন করি? তাহলে তোমরা আমার সাথে এরকম কেন করো? তোমরা দেখতে পাচ্ছ না আমি এই হার্ডওয়ার্কগুলো কি জন্য করি আর কাদের জন্য করি? আমি সব কিছু জিনিস এখানে এসে দিই, তাহলে কেন তোমরা আমার সাথে এরকম করছো? আরেম কাঁদতে কাঁদতে চেঁচাচ্ছিল, আর ওর মা চুপ হয়ে যায়। তারপর আরেম বলে, বাদ দাও। আরেম এটা বলে সেখান থেকে চলে গিয়েছিল। আরেমের মা আরেমকে ডাকে, কিন্তু আরেম রেগে রেগে সেখান থেকে চলে যায়। কিছুটা যেয়ে পরে একবার থামে। ওখানে দাঁড়িয়ে আরেম তার ঘরটা একবার দেখে পেছন দিকে ঘুরে। ওর মাথায় অনেক কিছু চলছিল এবং রেগে সেখান থেকে চলে যায়। আরেম তার ওই কন্টেনারে আসে, কন্টেনারের ছাদে উঠে ভাবতে থাকে যে আমি যে টাকাগুলো এত কষ্ট করে কামিয়েছি সেগুলো তার মা এত সহজেই কিভাবে খরচা করে দিল। কারণ আরিম সমস্ত পয়সাটাই তার বাবা মা এবং ভাইকে দিত। সেভিংসের পয়সা আলাদা দিত, আর বাকি সমস্ত খরচের টাকা যেগুলো তার মা বলছিল সেগুলোও আলাদা করে দিত। তাহলে সেই টাকাগুলো আরেম প্রচণ্ড কাঁদছিল, যেমন মনে হচ্ছিল যে আরেমকে কেউ ধোকা দিয়ে দিয়েছে। অন্যদিকে আমরা জাঙ্কুককে দেখতে পাই যে হসপিটালে ভর্তি ছিল, বিছানায় শুয়েছিল। জাঙ্কুক তার মাকে ডাকে। জাঙ্কুকের মা বলে, হ্যাঁ বলো, তুমি ঠিক আছো তো? তোমার কি আনকমফোর্টেবল ফিল হচ্ছে? তুমি কি ওয়াশরুম যেতে চাও? এটা বলে সে উঠছিল। জাঙ্কুকও বিছানায় উঠে বসে, তার মাকে দেখে বলে, মা, আমি একবার সুগার সঙ্গে কথা বলতে চাই, প্লিজ। আমি কি ওর সঙ্গে একবার কথা বলতে পারি? প্লিজ আমাকে একবার ফোনটা দাও না। এটা বলে সে তার মাকে মানানোর চেষ্টা করছিল। তারপর জাঙ্কুকের মা সোজা সোজা মানা করে দেয়। জাঙ্কুকের মা বলে যে, আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি ওর সঙ্গে কথা বলতে পারবে না। জাঙ্কুক বলে যে, কেন কথা বলতে পারি না? এতটাই কি কঠিন? জাঙ্কুকের মা বলে যে, হ্যাঁ, তুমি ওকে দেখতেও পারবে না, কারণ তুমি ওর সঙ্গে কোনোদিন দেখা করতেও পারবে না। জাঙ্কুক বলে, কেন কেন আমি ওর সঙ্গে দেখা করতে পারবো না? জাঙ্কুকের মা বলে, কারণ ও এখান থেকে চলে যাবে, কারণ ওর স্কুল ট্রান্সফরমেশন হয়ে গেছে, কারণ ওকে স্কুল থেকে বাতিল করে দেওয়া হয়েছে। আর ও যদি স্কুল ছেড়ে না যায় তাহলে ওকে পুলিশে জেলে পাঠিয়ে দেওয়া হবে। জাঙ্কুকের মা বলে, তুমি ওই স্কুলে যেতেও পারবে না, কারণ তোমার বাবা বলে দিয়েছে ওই স্কুলে যে সমস্ত স্টুডেন্টগুলো পড়ে সে স্কুলে পড়তে হবে না তোমাকে, তুমি অন্য স্কুলে পড়বে। জাঙ্কুক রেগে যায়। জাঙ্কুক রেগে তার মাকে বলে যে, আমি ওই জায়গাতে গিয়েছিলাম ওটা সুগার জন্য নয়, ওটা সুগার জন্য নয়, আমি মিনকুকের জন্য গিয়েছিলাম। যেটা শুনে জাঙ্কুকের মা বলে যে, আমি এটা জানি। জাঙ্কুক তো অবাক হয়ে যায় যে, তুমি কি করে জানলে? জাঙ্কুকের মা বলে যে, সুগা আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, আমাদের জন্য যে ইম্পর্টেন্ট সে হলো মিনকুক, তোমার দাদা। আমি জানি এগুলো ভুল জিনিস, কিন্তু যবের থেকে ঘটনাটা হয়েছে তবে থেকে মিনকুক তোমার সাথে ভালো ট্রিট করছে। ও তোমার সাথে চোখ মিলাতে পারছে না, ও তোমার সাথে কোনো মিসবিহেভও করছে না, আর ও অনেক ভয়ে আছে। আর আমি এটাও জানি যে ও তোমাকে আর কখনোই ডিস্টার্ব করবে না। জাঙ্কুকের হাতটা ধরে বলে, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে সবসময় প্রোটেক্ট করবে, তাই প্লিজ তুমি কিছু করো না, কারণ ওটাই আমাদের ফ্যামিলি। আমাদের ওদের প্রোটেক্ট করা উচিত, কারণ আমাদের ওদের সঙ্গেই থাকতে হবে, তাই আমাদেরকে এটা করতে হবে, আমাদেরকে ওদের সঙ্গেই থাকতে হবে। তুমি আমাকে প্রমিস করো যে তুমি কিচ্ছু করবে না। অন্যদিকে দেখতে পাই যে ভি আসে আরেমের কন্টেনারে, আরেমকে কন্টেনারের দরজাটা খুলতে পারে। আর এদিকে আরেম ছাদে ছিল। ভি আরেমকে ফোন করতেই যাচ্ছিল, তখন ভি আরেমকে দেখতে পাই যে সে ছাদের থেকে নামছিল। ভি বলে যে, তুমি এখানে কি করছিলে? আরেম বলে, ভি, তুমি এখান থেকে চলে যাও প্লিজ, আজকের দিনটা আমাকে একা ছাড়ো, আমি একা থাকতে চাই। ভি এটা শুনে তার কানে হাত রাখে, কানটা একটু ঘষে বলে যে, তুমি আমাকে কি বলছো? আমি শুনতে পাচ্ছি না। আরেম জোর করে বলে যে, তুমি এখান থেকে যাও, আমি একা থাকতে চাই। ভি আরেমকে বলে, আমি ঘর যেতে পারবো না, আমি যদি ঘর যাই তাহলে আমার বাবা ঘর থেকে আর বেরোতে দেবে না। এইমাত্র আমি যখন বাইরে এলাম তখন বাবা আমার দিকে একটা জিনিস ছুড়ে দিয়েছে, দেখো আমার গালে লেগেছে। যেটাতে বলে আরেম যে, তো আমি কি করব? তো এপিসোড 9 এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। পরের পার্টের জন্য অপেক্ষা করো। টেক কেয়ার এন্ড বাই বাই।